শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনা সরকারের পতন নিয়ে এবার বোমা ফাটালো ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ ইন্ডিয়া। অভ্যুত্থানের শেখ হাসিনার পতনের 1 বছর পর আওয়ামী লীগ সরকারের শেষ দিনগুলোতে ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন এক দৃশ্যকল্প হাজির করেছে ভারতীয় সংবাদ মাধ্যমটি। সাংবাদিক চন্দন নন্দী এক প্রতিবেদনে লিখেছেন, 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতা হারানোর কয়েক মাস আগে থেকেই তার সরকারের 3 জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে প্রভাবিত করেছিল মার্কিন ডিপ স্টেট। সেই সঙ্গে তাদের এমনভাবে পরিচালিত করেছিল যাতে তাদের কর্মকাণ্ড আওয়ামী লীগ সরকারের স্বার্থের বিরুদ্ধে যায়। সেই 3 জন হলেন শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। নর্থ ইস্ট নিউজ লিখেছে, শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে শেখ হাসিনার সরকার ও আওয়ামী লীগ কেন ব্যর্থ হয়েছিল তার বিশ্লেষণে বেরিয়ে আসে ওই 3 ব্যক্তির রহস্যজনক ভূমিকার কথা, যা মার্কিন ডিপ স্টেটের লক্ষ্য ও উদ্দেশ্য এগিয়ে নিতে ভূমিকা রেখেছিল। ভারতীয় পত্রিকাটি লিখেছে, আরাফাত তার পশ্চিমা যোগাযোগ কাজে লাগিয়ে বিদেশে পালিয়ে গেছেন বলেই অনেকের ধারণা। তবে তার অবস্থান সম্পর্কে তেমন কোনো তথ্য জানা যায় না। নাম প্রকাশ না করে আওয়ামী লীগের একাধিক সূত্রের বরাত দিয়ে নর্থ ইস্ট নিউজ লিখেছে, হাসিনা সরকারের শেষ কয়েক সপ্তাহে সালমান এফ রহমান, আনিসুল হক এবং আরাফাত এমন কর্মকাণ্ড করেছিলেন যা সামগ্রিকভাবে সরকারের, বিশেষ করে তৎকালীন প্রধানমন্ত্রীর স্বার্থের ক্ষতি করেছে। শেখ হাসিনার মন্ত্রিসভার একজন জ্যেষ্ঠ মন্ত্রী পত্রিকাটিকে বলেছেন, দরবেশ নামে পরিচিতি পাওয়া সালমান এফ রহমানের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের বৈঠকের বিষয়ে তিনি অবহিত ছিলেন। সাবেক ওই মন্ত্রীর ভাষায়, দরবেশ কার্যত শেখ হাসিনার কাছ থেকে তাদের দূরে সরিয়ে রেখেছিলেন। সেই আওয়ামী লীগ নেতাকে উদ্ধৃত করে নর্থ ইস্ট নিউজ লিখেছে, তারা কমপক্ষে 2023 সাল থেকে বাংলাদেশ এবং বিদেশে দায়িত্বরত এবং অবসরপ্রাপ্ত মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, ওই 3 জন যে বিশ্বাসঘাতকতা করতে পারেন শেখ হাসিনা কখনোই তার সন্দেহ করেননি। তবে এখন তিনি তাদের ভূমিকা সম্পর্কে অবগত। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে যুক্তরাষ্ট্রের কথিত তৎপরতার সূচনা নিয়ে 2 রকম তথ্য পাওয়ার কথা লিখেছে নর্থ ইস্ট নিউজ। 2022 সালের 2 জুন ভারতের একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দেয়া একটি প্রতিবেদনের বরাত দিয়ে নর্থ ইস্ট নিউজ লিখেছে, ওই প্রতিবেদনে বলা হয়, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, যিনি বাংলাদেশকে বারবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দিচ্ছেন, তিনিও শেখ হাসিনার সরকার উৎখাতের বিস্তৃত পরিকল্পনার অংশ। প্রতিবেদনে উল্লেখ করা হয়, দরবেশ আওয়ামী লীগের শীর্ষস্থানে উঠে এসে কার্যত উপপ্রধানমন্ত্রীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। শেখ হাসিনার প্রতি তিনি কড়া নজর রাখছিলেন, লক্ষ্য রাখছিলেন তিনি কার সঙ্গে কথা বলছেন বা কার সঙ্গে সাক্ষাৎ করছেন। 2023 সালের এপ্রিল মাসে শেখ হাসিনা যখন জাপান ও যুক্তরাষ্ট্র সফরে গেলেন, ওয়াশিংটন ডিসিতে হাসিনা থাকলেন রিটস কার্লটন হোটেলে, কিন্তু দরবেশ সেই হোটেলের বদলে সেন্ট রেজিস হোটেলে ওঠার সিদ্ধান্ত নেন। ওই আওয়ামী লীগ নেতা নর্থ ইস্ট নিউজকে বলেছেন, সেন্ট রেজিস হোটেল থেকে রিটস কার্লটন হোটেলের দূরত্বে গাড়িতে করে 20-30 মিনিট। সেখানে একটি বৈঠক হওয়ার কথা ছিল, যেখানে একটি নতুন মিডিয়া প্ল্যাটফর্ম চালু করার বিষয়ে পরিকল্পনা চূড়ান্ত করা হবে। আওয়ামী লীগের নেতা আরো দাবি করেন, দরবেশের সঙ্গে আরাফাতেরও সেই বৈঠকে থাকার কথা। যখন আমি বৈঠকে প্রবেশ করতে যাচ্ছিলাম, আমি দেখলাম মার্শা বার্নিকাট, যিনি 2015 থেকে 2018 পর্যন্ত বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন, একটি কক্ষ থেকে বের হচ্ছেন, যেখানে দরবেশ অবস্থান করছিলেন। আমি যখন দরবেশকে বার্নিকাটের সঙ্গে বৈঠকের বিষয়ে প্রশ্ন করেছিলাম, তিনি এড়িয়ে গেলেন। প্রথমে তিনি বলেছিলেন এটা একটি আলাদা বৈঠক, পরে বললেন তিনি চাননি তার অতিথিকে অন্যদের সঙ্গে দেখা যায়। ওই আওয়ামী লীগ নেতার বরাত দিয়ে ভারতীয় পত্রিকাটি লিখেছে, সালমান এফ রহমানের সঙ্গে অন্তত 6 জন মার্কিনের নিয়মিত যোগাযোগ ছিল। তাদের মধ্যে ছিলেন উইলিয়াম বি মাইলাম, তখনকার উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার, একজন পররাষ্ট্রনীতি বিশ্লেষক ও দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ, এবং সাবেক রাষ্ট্রদূত বার্নিকাট। আওয়ামী লীগের একজন নেতাকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, একটি টেলিভিশন সাক্ষাৎকারে আরাফাত মন্তব্য করেছিলেন, শিক্ষার্থীদের আন্দোলন মোকাবেলার মতো যথেষ্ট বুলেট সরকারের হাতে আছে। তার এই বক্তব্যের প্রভাব হয়েছিল মারাত্মক। ওই মন্তব্য শেখ হাসিনা সরকারের প্রতি ক্ষোভ আরো বাড়িয়েছিল। ওই সময় ওই কথা বলা নিছক বোকামি ছিল না, এটা সচেতনভাবে করা হয়েছিল। সেই নেতার ভাষ্য, আওয়ামী লীগও তখন এক ধরনের দ্বিধান্বিত অবস্থায় পৌঁছেছিল, যা হয়তো অদৃশ্য কোনো
শক্তি দলটিকে নিয়ন্ত্রণ করছিল। ঢাকার প্রতিটি ওয়ার্ডে শোক মিছিল করার কথা ছিল আওয়ামী লীগের। এছাড়া 4 থেকে 5 লাখ কর্মী ও সমর্থককে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জড়ো করার পরিকল্পনা ছিল। নর্থ ইস্ট নিউজ লিখেছে, 30 জুলাই যখন ছাত্র আন্দোলন আরো তীব্র হওয়ার আভাস মিলল, সালমান এফ রহমান তখন যত দ্রুত সম্ভব শেখ রেহানাকে যুক্তরাজ্য থেকে ঢাকায় আসতে অনুরোধ করেন। বড় ধরনের হতাহতের ঘটনা ঘটলে যে আওয়ামী লীগের ওই সমাবেশ বাতিল করতে হবে তা হাসিনাকে বোঝানোর দায়িত্ব দেওয়া হয়েছিল তার বোন রেহানাকে। আর আওয়ামী লীগের ওই কর্মসূচি বাতিলের ঘোষণা দেওয়ার দায়িত্ব পড়েছিল দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার উপর। আওয়ামী লীগের ওই নেতাকে উদ্ধৃত করে ভারতীয় পত্রিকাতে লিখেছে, যখন দলের নেতারা সমাবেশ চালিয়ে যাওয়ার পক্ষে মত দিলেন, শেখ রেহানা রোষে ফেটে পড়লেন। উপস্থিত নেতাদের বললেন, যা বলা হচ্ছে তাই করো। ফলে ওই সমাবেশ বাতিল হয়ে যায়, যার ফলে ইসলামী ছাত্র শিবির, জামায়াত ইসলামী ও বিএনপির কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে আওয়ামী লীগের কোনো প্রতিক্রিয়া দেখানোর সুযোগও শেষ হয়ে যায়। শেখ হাসিনার সরকার পতনের পর 1 বছর পেরিয়েছে। কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের নেতারা এখন দলের শীর্ষ নেতৃত্বের প্রতি ক্ষুব্ধ বলে নর্থ ইস্ট নিউজকে জানিয়েছেন সেই নেতা। পত্রিকাটি লিখেছে, আওয়ামী লীগ নেতারা এখন মনে করছেন শেখ হাসিনার বিচ্ছিন্নতার একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল 8 থেকে 10 জুলাইয়ের বিপর্যয়কর চীন সফর। নির্ধারিত তারিখের একদিন আগে তার দেশে ফেরার মধ্যে এই ইঙ্গিতই মিলেছিল যে তার চীন সফরের পরিকল্পনা সফল হয়নি। আওয়ামী লীগের একজন নেতা নর্থ ইস্ট নিউজকে বলেছেন, ভারতও ওই সময় শেখ হাসিনার প্রতি নাখুশ ছিল, কারণ তাদের বিচারে ওই সময় তার চীন সফর ছিল কৌশলগতভাবে ভুল সিদ্ধান্ত। আমেরিকা আরোপিত 50% শুল্ক যেন ভারতের জন্য এক কূটনৈতিক অগ্নি পরীক্ষা। ট্রাম্পের হঠাৎ নেওয়া এই সিদ্ধান্ত দিল্লিকে শুধু অর্থনৈতিক ক্ষতির মুখে ফেলেনি, বরং আন্তর্জাতিক পরিসরে ভারতের অবস্থানকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে শীর্ষ বৈঠকের মঞ্চে নরেন্দ্র মোদী দেখালেন এক ভিন্ন ছবি। চীন ও রাশিয়ার সঙ্গে একত্রে দাঁড়িয়ে তিনি যেন স্পষ্ট বার্তা দিলেন, ভারতকে একঘরে ভেবে ভুল করবেন না, দিল্লির হাতেই বিকল্প আছে। আর সেই বিকল্পের ভিজুয়াল প্রদর্শনী ছিল সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠক। ট্রাম্পের ঘোষণায় আমেরিকা ভারতের রপ্তানি প্রায় অর্ধেকে নেমে আসার ঝুঁকি তৈরি হয়। এতদিন ভারত ছিল নীরব, মোদী প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দেননি, পাল্টা শুল্ক আরোপেও যাননি। কিন্তু নীরবতার আড়ালে চলছিল এক কূটনৈতিক প্রস্তুতি। তিয়ানজিনের শীর্ষ সম্মেলনে সেই প্রস্তুতির প্রদর্শনী ঘটালেন মোদী, যেখানে স্পষ্ট ইঙ্গিত দিলেন আমেরিকা একা ভারতের নিয়তি ঠিক করবে না। চীন, রাশিয়া আর ভারতের সম্মিলিত শক্তি ছোট করে দেখার সুযোগ নেই। 300 কোটি মানুষের দেশ, বৈশ্বিক অর্থনীতি চতুর্থাংশ আর পারমাণবিক অস্ত্র ভান্ডারের প্রায় অর্ধেক। এই ত্রয়ীকে এক মঞ্চে দাঁড় করিয়ে মোদী যেন ট্রাম্পকে দেখালেন, ভারত যখন চাইবে তখন অন্য জোটও করতে পারে। এটাই ছিল তার কূটনৈতিক আর্ট অব দ্য ডিল বার্তা। তবে দৃশ্যপট যতটা সুন্দর, বাস্তবতা ততটাই কঠিন। চীনের সঙ্গে ভারতের সম্পর্ক শীতল। অরুণাচল প্রদেশ থেকে শুরু করে আকসাই চীন 2000 মাইল সীমান্ত জুড়ে বিতর্ক চলছে। আজও প্রায় 15,000 বর্গমাইল এলাকা চীনের দখলে। শুধু তাই নয়, পাকিস্তানের প্রধান অস্ত্র সরবরাহকারী চীনে। গত মে মাসের সংঘর্ষে পাকিস্তান চীনা যুদ্ধ বিমান ও ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের জেট ভূপাতিত করেছে। ফলে চীনের সঙ্গে দাঁড়ানো ভারতের রাজনীতির জন্য একদিকে প্রয়োজনীয় কূটনীতি, অন্যদিকে অস্বস্তির কাঁটা। ভারতের প্রতিরক্ষা বাজেট যেখানে $75 বিলিয়ন, সেখানে চীন ব্যয় করে প্রায় 250 বিলিয়ন। বার্ষিক গড়ে 7% হারে চীনের বাজেট বাড়ছে। পারমাণবিক অস্ত্রে চীনের ভান্ডার ভারতকে বহুগুণ ছাড়িয়ে গেছে। চীনের তৃতীয় এয়ারক্রাফট ক্যারিয়ারও সমুদ্রে নামতে চলেছে। তুলনায় ভারত এখনো অনেক পিছিয়ে। এই বাস্তবতা দিল্লিকে বাধ্য করছে বিকল্প জোট খুঁজতে, কারণ একক শক্তিতে চীনের মোকাবিলা প্রায় অসম্ভব। শীতল যুদ্ধের সময় ভারত সোভিয়েত সম্পর্ক ছিল আস্থার প্রতীক। আজও রাশিয়া ভারতের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী। ভারতের ট্যাঙ্ক বাহিনী থেকে শুরু করে যুদ্ধ বিমান সবই এসেছে মস্কোর কাছ থেকে। কিন্তু ইউক্রেন যুদ্ধে রুশ ট্যাঙ্কগুলোর দুর্বলতা ভারতীয় সেনাদের মনে প্রশ্ন তুলেছে। রাশিয়ার ভরসা কতটা স্থায়ী? ফলে পুরনো নির্ভরতার জায়গায় আজ এসেছে বাস্তববাদী শঙ্কা। 2005 সালে পারমাণবিক চুক্তি থেকে শুরু করে কোয়াড জোটে যোগদান সবই প্রমাণ করছে ভারতের দীর্ঘমেয়াদী ঝোঁক আসলে যুক্তরাষ্ট্রের দিকেই। ট্রাম্পের শুল্ক আরোপ এই সম্পর্ককে অস্থায়ীভাবে টানাপোড়েনে ফেললেও ভারতের জন্য নিরাপত্তা, প্রযুক্তি ও অর্থনীতির দিক থেকে আমেরিকা অপরিহার্য। মোদীর প্রদর্শনী তাই এক ধরনের চাপ সৃষ্টির কৌশল, যাতে ট্রাম্প ভারতকে হেলাফেলা করার ভুল না করেন। মোদীর প্রকৃত বার্তা ছিল দ্বিমুখী। একদিকে তিনি দেখালেন ভারতের
কূটনৈতিক বিকল্প আছে। চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্কের প্রদর্শনী তার প্রমাণ। অন্যদিকে তিনি যুক্তরাষ্ট্রকে বুঝিয়ে দিলেন ভারতের প্রকৃত নিরাপত্তা স্বার্থ এখনো আমেরিকার সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ মোদির খেলাটা ছিল চাপ প্রয়োগের, বিচ্ছেদের নয়। ট্রাম্পের সঙ্গে সম্পর্ক রক্ষায় মোদির ব্যক্তিগত সক্ষতাকে গুরুত্ব দেন, কিন্তু বিশ্ব রাজনীতির মঞ্চে শুধু ব্যক্তিগত সম্পর্ক দিয়ে চলা যায় না। তাই একদিকে ট্রাম্পকে চলতি মাসের শেষ দিকে জাতিসংঘের ভারতের বিকল্পে দেশটি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে ঘোষণা করেছেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ম্যাক্সিম প্রেভো। চীনকে ঠেকাতে আর ইসরায়েলি সরকারের বিরুদ্ধে আমেরিকার সঙ্গে ভারতের অপরিহার্য ভরসা করেছেন তিনি। পৃথিবীর একমাত্র প্রধানমন্ত্রী উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম। একই সঙ্গে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে 12টি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এর মধ্যে রয়েছে দখল করা বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা, ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারি ক্রয় নীতি পুনর্মূল্যায়ন এবং অন্যান্য অর্থনৈতিক পদক্ষেপ। জাতিসংঘের সাধারণ অধিবেশন 9 থেকে 23 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে। ফিলিস্তিনে বিশেষ করে গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান প্রেভো। এর আগে জুলাই মাসের শেষ দিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ঘোষণা করেছিলেন তার দেশ জাতিসংঘে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। মাখোঁ ঘোষণার পর আরো কয়েকটি দেশ এই ধরনের পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা নিয়েছে। তবে কিছু দেশ স্বীকৃতির ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত আরোপের কথা জানিয়েছে। পরিবেশন করা হয়। ভারী সাজোয়া সুরক্ষার কারণে ট্রেনটি ধীরে চলে, মাত্র 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে, এবং পিয়ংইয়াং থেকে বেইজিং পৌঁছাতে 20 থেকে 24 ঘন্টা সময় লাগবে। মোট সদস্য সংখ্যার প্রায় 75% সালের পর প্রথমবারের মতো কোন উত্তর কোরিয়ার নেতা চীনা সামরিক কুচকাওয়াজে অংশগ্রহণ হিসেবে চিহ্নিত হবে। কিমের দাদা কিম ইল সুং 1959 সালে বেইজিং এ একটি সামরিক কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন। এটি কিমের প্রথম বহুপাক্ষিক কূটনৈতিক ইভেন্ট, যেহেতু তিনি 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে মূলত দ্বিপাক্ষিক বৈঠকেই সীমাবদ্ধ ছিলেন। বিশ্লেষকরা বলছেন বেলজিয়ামের পদক্ষেপ শুধু ফিলিস্তিনকে সমর্থন নয়, বরং এটি মানবাধিকারের প্রতি একটি শক্তিশালী বার্তা। ইসরায়েলের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ হিসেবে কাজ করবে, যা আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। কিম জং উন 8টি বিদেশ সফর করেছেন, যার মধ্যে 5টিতে তিনি সাজোয়া ট্রেন ব্যবহার করেছেন। জন্য একটি উদাহরণ। মানবিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান রেখে অন্য দেশগুলোরও ফিলিস্তিনের স্বীকৃতির পথে আসার সম্ভাবনা বাড়তে পারে। বেলজিয়ামের পদক্ষেপকে বিশেষ করে তখনই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে যখন গাজায় দৈনিক ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধার হচ্ছে, হাসপাতালগুলোতে ঔষধের অভাব, বিদ্যুৎ সংযোগ বিঘ্নিত এবং পানীয় জলের সংকট পরিস্থিতিকে আরো জটিল করছে। চীন একে জাপানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ হিসেবে স্মরণ করে। বেলজিয়ামের এই পদক্ষেপ কেবল ফিলিস্তিনের জন্য নয়, আন্তর্জাতিক নীতি এবং মানবাধিকার রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। অন্য দেশগুলোরও আশা করা হচ্ছে তারা ফিলিস্তিনের স্বীকৃতি এবং ইসরায়েলের কড়া পদক্ষেপ গ্রহণে সামঞ্জস্যপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ের মাঝে একটি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। কেউ এটিকে মানবিক এবং ন্যায়সঙ্গত পদক্ষেপ হিসেবে দেখছে, কেউ আবার মনে করছে যে অর্থনৈতিক ও কূটনৈতিক চাপে ইসরায়েলের আচরণ বদলাতে যথেষ্ট নাও হতে পারে। তবে এক বিষয় স্পষ্ট, বেলজিয়ামের এই পদক্ষেপ ফিলিস্তিনের নিপীড়িত মানুষের মধ্যে আশা জাগিয়েছে। বিশ্বের নজর এখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে, যেখানে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া বাস্তবায়িত হবে। তুরস্কের সামরিক বাহিনীতে যুক্ত হয়েছে স্টিলডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই সময় গোটা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। ফিলিস্তিনের গাজা, সিরিয়ার উত্তেজনা এবং ইরানে ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে আঙ্কারার নিরাপত্তা উদ্বেগ বাড়ছে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান এই নতুন ব্যবস্থা গ্রহণকে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে অভিহিত করেছেন। 27 আগস্ট আনুষ্ঠানিকভাবে সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হয় স্টিলডোম। এটি শুধু একটি ক্ষেপণাস্ত্র বা রাডার নয়, এটি সমন্বিত বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা সিস্টেম। এর মাধ্যমে স্বল্প, মাঝারি ও দূরপাল্লার হুমকির বিরুদ্ধে কার্যকর প্রতিরক্ষা নিশ্চিত করা যাবে। তুরস্কের কোম্পানি আselsan রকেটসান ও টার্কি সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট যৌথভাবে স্টিলডোম তৈরি করেছে। এর মধ্যে আছে হিসারো প্লাস, সিপের কোলক্রুজ স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা যান এবং উন্নত রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবস্থা। স্টিলডোম দেশীয় প্রযুক্তিতে তৈরি ভূমি ও সমুদ্রভিত্তিক আকাশ প্রতিরক্ষা প্ল্যাটফর্ম ও সেন্সরগুলোর সমন্বয়ে কাজ করে। এটি আকাশ, রাডার এবং কমান্ড সিস্টেমকে একত্রিত করে এক পূর্ণাঙ্গ নিরাপত্তা বলয় হিসেবে পরিচালনা হয়।
বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বে হতে যাওয়া এই মহড়া নিয়ে বিশ্বজুড়েই কৌতূহল, কিন্তু প্রতিবেশী তাইওয়ান এটিকে অতিরিক্ত অপচয় এবং রাজনৈতিক প্রচারণা বলে তীব্র সমালোচনা করেছে। তাদের অভিযোগ, মাত্র একদিনের শোভাযাত্রায় বেইজিং খরচ করেছে প্রায় $5 বিলিয়ন, যা তাইওয়ানের ভাষায় চীনের সামাজিক অর্থনৈতিক সংকটের প্রতি সম্পূর্ণ অবহেলার প্রতীক। চীনের সরকারি বিবরণে বলা হয়, জাপানের আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের মূল নেতৃত্ব দিয়েছে কমিউনিস্ট পার্টি, কিন্তু তাইওয়ানের দাবি একেবারেই উল্টো। তাদের মতে যুদ্ধের নেতৃত্ব দিয়েছে তৎকালীন রিপাবলিক অফ চায়না, যাদের সরকার পরে 1949 সালে দ্বীপে পালিয়ে আসে। তাই এই শোভাযাত্রা নিয়ে শুধু অর্থনৈতিক বিতর্ক নয়, বরং এক নতুন ইতিহাস যুদ্ধ শুরু হয়েছে দুপক্ষের মধ্যে। তাইওয়ানের সরকারি হিসাব অনুযায়ী পুরো শোভাযাত্রায় ব্যয় দাঁড়াবে অন্তত 36 বিলিয়ন ইউয়ান বা প্রায় $5 বিলিয়ন মার্কিন ডলার। শুধু জ্বালানি ও সেনা মোতায়েনে খরচ ধরা হয়েছে $1 বিলিয়ন ইউয়ান। এমনকি আকাশ পরিষ্কার রাখার জন্য শিল্প কারখানা বন্ধ করে যে অর্থনৈতিক ক্ষতি হবে সেটিও যোগ করা হয়েছে এই হিসাবে। তাইওয়ানের চীন বিষয়ক নীতি নির্ধারক সংস্থার উপমন্ত্রী শেন ইউচুং কটাক্ষ করে বলেন, চীনের শ্রমবাজার সামাজিক সংকট কিংবা অর্থনৈতিক সমস্যার দিকে নজর না দিয়ে বেইজিং দেখাচ্ছে সামরিক শক্তি। প্রশ্ন হলো, সাধারণ চীনারা এসব নিয়ে কি ভাবছে? তাইওয়ানের শাসক ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি সবসময় বেইজিং এর দাবি প্রত্যাখ্যান করেছে। তাদের বক্তব্য, চীন এই শোভাযাত্রার মাধ্যমে অতীতের ইতিহাসকে বিকৃত করছে এবং নিজেরা যুদ্ধের নায়ক সাজতে চাইছে। তবে তাইওয়ানের বিরোধী দল কুমিনতাং এই প্রসঙ্গে বেশ বিব্রতকর অবস্থায় পড়ে, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে আসল নেতৃত্ব তাদের হাতে ছিল। তাই কেএমটি চেয়ারম্যান এরিক চু সরাসরি বলেছেন, কমিউনিস্টরা অংশ নিয়েছিল, কিন্তু যুদ্ধের নেতৃত্ব ছিল রিপাবলিক অফ চায়নার। ইতিহাস পরিষ্কার একে বিকৃত করা যাবে না। বেইজিং এর তাইওয়ান বিষয়ক কার্যালয় তাইপের সমালোচনাকে শহীদদের প্রতি অবমাননা বলে আখ্যায়িত করেছে। তাদের মতে তাইওয়ান জাপান বিরোধী যুদ্ধে কমিউনিস্টদের অবদান অস্বীকার করে ইতিহাসের প্রতি অবিচার করেছে। তবে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট সংস্থাগুলো এই খরচের হিসাব নিয়ে কোনো মন্তব্য করেনি। চীন বারবার বলেছে তাইওয়ান তাদেরই ভূখণ্ড, প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করে পুনর্মিলন ঘটানো হবে। অপরদিকে তাইওয়ান নিজেদের স্বাধীন গণতান্ত্রিক শাসন বজায় রেখেছে। যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রধান অস্ত্র সরবরাহকারী হলেও আনুষ্ঠানিক কূটনৈতিক স্বীকৃতি দেয় না। ফলে চীনের এই শোভাযাত্রা তাইপের কাছে কেবল ইতিহাসের বিতর্ক নয়, বরং প্রণালীর নিরাপত্তাকে আরো অস্থির করে তোলার একটি ইঙ্গিত। চীন বলছে এই আয়োজন তাদের যুদ্ধ জয়ের স্মৃতি রক্ষার উপায়, কিন্তু তাইওয়ানের চোখে এটি শুধু শক্তি প্রদর্শন আর রাজনৈতিক প্রচারণা। খরচের অঙ্ক যতই প্রশ্ন তুলুক না কেন, বাস্তবতা হলো প্রতিটি পদক্ষেপে তাইওয়ান প্রণালীর উত্তেজনা বাড়িয়ে তুলছে। ইতিহাসের ভিন্ন ব্যাখ্যা এখন পরিণত হচ্ছে ভবিষ্যতের কৌশলগত লড়াইয়ের হাতিয়ার। রাশিয়ার শীর্ষ নেতাদের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই অপারেশন অর্গানাইজেশন সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও ইউক্রেন যুদ্ধের জন্য পশ্চিমাদের দায়ী করেছেন। এই দুই দিনের সম্মেলনে 20টিরও বেশি দেশের নেতারা একসাথে পশ্চিমা নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার বিকল্প হিসেবে এক নতুন শক্তিচার গড়ে তোলার পরিকল্পনা আলোচনা করেছেন। তাই ঝুঁকি না নিয়ে কিম বেছে নিয়েছেন ট্রেন ভ্রমণ। কিমের ট্রেন কমিশন বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য দায়ী পশ্চিমারা। তার দাবি, ইউক্রেন যুদ্ধের মূল কারণ রাশিয়া আছে স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, সমর্থিত এমনকি বেলার বহুল বৈঠকখানা। তিনি 2013-14 সালে এই ট্রেনকে বিপ্লবের কথা উল্লেখ করে বলেন, এই সংকট রাশিয়ার ইউক্রেন আক্রমণের কারণে শুরু হয়নি, বরং পশ্চিমা সমর্থিত ইউক্রেনের একটি সিঙ্গাপুরের ট্রাম্পের সঙ্গে বৈঠকে যাওয়ার সময় কিম নিজের বিমানে ওঠেননি। তখন ভরসা করেছিলেন এয়ার চায়নার একটি ভাড়ায় নেওয়া বিমানের উপর। আর এবার এত বড় আন্তর্জাতিক আসরে বিদেশি বিমানে চড়া কিমের জন্য ছিল। তিনি বলেন, ইউক্রেন সমস্যা টেকসই ও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য সংকটের মূল কারণগুলো সমাধান করতে হবে। নিরাপত্তাজনিত নয়, বরং রাজনৈতিক বার্তাও বয়ে আনে। বিশ্লেষকরা বলছেন, কিম দেখাতে চাইছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলাস্কায় অনুষ্ঠিত নিরাপদ শান্তি মুক্তকারী হিসেবে বর্ণনা করেছেন পুতিন। যদিও 15 আগস্ট অনুষ্ঠিত এই শীর্ষ বৈঠকে কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি, তবে পুতিন এটিকে ইতিবাচক অগ্রগতি বলে মন্তব্য করেছেন। চীন রাশিয়ার সঙ্গে কিমের সাক্ষাৎকে ঘিরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বেইজিংয়ের মধ্যে তিনি অর্থনৈতিক সমর্থন এই সম্মেলনে ধারণা করা হয়েছে। একই সাথে আগামী যুদ্ধের মানসিকতার বিরোধিতা করে এশিয়া সদস্য নিজেও $28 কোটি সহায়তার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, আমাদের একটি কাছে যেমন শৃঙ্খলাবদ্ধ তেমনি বিশ্ব গড়ে তুলতে হবে। সব মিলে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের এই সফর এক অনন্য বিপরীতর গল্প। আকাশ ছোঁয়া মিসাইল শক্তি থাকা সত্ত্বেও তার পা মাটির সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত, যার মধ্যে রয়েছে সামরিক ক্ষমতা, রাশিয়া, প্রযুক্তিগত সীমাবদ্ধতা, ইরান এবং বেলারুশ। এই সংস্থাটি বিশ্বের মোট ভূখণ্ডের 24% এবং জনসংখ্যা 42% নিয়ন্ত্রণ করে। পুতিন এবং শি জিনপিং এই প্ল্যাটফর্মকে পুরাতন ইউরোকেন্দ্রিক এবং ইউরো-আটলান্টিক মডেলের বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদি 7 বছর পর প্রথমবার চীন সফর করে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। একই সাথে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে ফোন আলাপে অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেছেন। এটি দেখাচ্ছে যে ভারত বিশ্বমঞ্চে একটি স্বতন্ত্র অবস্থান বজায় রাখতে চায়। বুধবার সকালে টিয়ানানমেন স্কয়ারে আয়োজিত এই কুচকাওয়াজ তত্ত্বাবধান করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সালে রাশিয়ার গ্রীষ্মকালীন আক্রমণ ব্যর্থ হয়েছে এবং তারা কোনো বড় ইউক্রেনের শহরের প্রেসিডেন্ট নিয়ন্ত্রণ নিতে পারেনি। বছরের শুরু থেকে রাশিয়া প্রায় 2,10,000 সৈন্য হারিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। প্রেসিডেন্ট শি চীনের অবসরপ্রাপ্ত সেনাদের সম্মান জানান এবং এই সম্মেলনের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে বিশ্বমঞ্চে নতুন একটি শক্তি জোট গড়ে উঠেছে যা পশ্চিমা নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়। চীন ও রাশিয়ার নেতৃত্বে এই জোট ভবিষ্যতে আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার জানিয়েছেন তিনি একটি নির্বাহী আদেশ জারি করবেন যাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ সংকটে দাঁড়িয়ে যেখানে বেছে নিতে হবে শান্তি অথবা যুদ্ধ, সংলাপ অথবা সংঘাত, ভোটারটি আবশ্যক যে কোনো পরিস্থিতি হবে না। আমি এই বিষয়ে একটি নির্বাহী আদেশ দিচ্ছি। তিনি আরো বলেন জনগণ ইতিহাসের বন্ধ থাকবে এবং মানুষ যারা খুব অসুস্থ দৃঢ়ভাবে বসবাসরত আমরা সাংসদের জন্য এই সুবিধা চলতে থাকবো এবং বিশ্ববাসীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রশ্ন তুলছেন এবং এখনো যা হবে যে 2020 সালের নির্বাচনে তার পরাজয়ের ব্যাপক জালিয়াতির ফল। এছাড়া তিনি রিপাবলিকান সমর্থকেরা প্রায় এমন অভিযোগ করেন যে বেইজিং এর বিদেশিরা ব্যবসার আর যদিও এমন ঘটনা শুরু হয় খুবই কম এবং এটি কেন্দ্রীয় আকর্ষণ ছিল চীনের সর্বাধিক ইলেকট্রনিক ভোটিং মেশিন বন্ধ করে কাগজের ব্যালট এবং হাতে গণনার পক্ষে কথা বলে আসছেন। তবে নির্বাচনী কর্মকর্তারা বলছেন এই পদ্ধতির সুসজ্জিত সারিতে ছিল বিপুল সংখ্যক সামরিক সদস্য। সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রপতি তিনি 2026 সালের মধ্যবর্তী নির্বাচনের মূল উদ্দেশ্য ছিল এটি তুলে ধরা যে ব্যবহারের অবসান ঘটাতে নির্বাহী আদেশ জারি পরিণত হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের নির্বাচন পরিচালনার তিনি আরো বলে থাকে এবং প্রেসিডেন্টের এমন নেতাদের উপস্থিতি প্রমাণ করে চীনকে বিচ্ছিন্ন করা সম্ভব নয় এবং যুক্তরাষ্ট্র সহ 2026 সালের নির্বাচন থেকে তারা পরোয়া করে না। বৈদেশিক নীতির উপর তখন জাতীয় জনমত যাচাই যেহেতু তিনি জানুয়ারিতে আবারও ক্ষমতায় ফিরে এসেছেন। তালিকা প্রকাশ করেছে ডেমোক্রেটরা এই নির্বাচনে তালিকায় যারা রয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন চেষ্টা করবে যাতে ট্রাম্পের ঘরোয়া বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মনানগাগোয়া, সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ এবং কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল। এছাড়াও তালিকায় স্থান পেয়েছেন মিয়ানমারের কার্যনির্বাহী প্রেসিডেন্ট মিন অং খাইং, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো সহ আরো কয়েকজন গুরুত্বপূর্ণ রাষ্ট্রপ্রধান। তবে তালিকাভুক্ত সবাই বাস্তবে বেইজিং এ উপস্থিত হয়েছেন কিনা সে বিষয়ে নিশ্চিত তথ্য এখনো প্রকাশ করেনি বিবিসি। কুচকাওয়াজ চলাকালে আকাশপথে চীনের বিমান বাহিনী তাদের প্রদর্শনী দেখায়। হেলিকপ্টার থেকে ছড়িয়ে দেওয়া হয় ব্যানার যাতে লেখা ছিল ন্যায় বিচার জয়ী হবে, শান্তি প্রতিষ্ঠিত হবে এবং জনগণ জয়ী হবে। চীনের রাজধানী বেইজিং এই মুহূর্তে একটি অভূতপূর্ব শক্তি প্রদর্শনের জন্য প্রস্তুত হয়েছে, যার পরিকল্পনা করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং নিজেই। নিরাপত্তার এত কঠিন আয়োজন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম দেখা যাচ্ছে। টিয়ানানমেন স্কয়ারে 8 বিশালাকার চীনা পতাকা উঠছে কমিউনিস্ট চীনের প্রতিষ্ঠাতা মাও সেতুংয়ের প্রতিকৃতির পাশে। সমাবেশ স্থলে রাশিয়া এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট সহ 26টি দেশের রাষ্ট্রপ্রধানের জন্য আসন সংরক্ষিত, যা শি জিনপিং এর বড় কূটনৈতিক বিজয়। বেইজিং এমন কঠোর নিরাপত্তা ব্যবস্থার মুখে পড়েছে যা শহরের 21 মিলিয়ন বাসিন্দার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে। প্যারেড কমান্ড অফিসের কর্মকর্তারা বলেছেন সর্বোচ্চ নীতি হলো জনগণকে যতটা সম্ভব কম বিরক্ত করা, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। সাপ্তাহিক রাত্রিকালীন মহড়ার সময় ট্যাঙ্কের শব্দ শোনা যাচ্ছিল এবং মার্চিং এর আওয়াজ প্যারেড রুটের অনেক দূর পর্যন্ত পৌঁছেছে। চাংআন অ্যাভিনিউর কাছে বসবাসকারী লোকদের বলা হয়েছে তাদের বারান্দায় না যেতে, যাতে মহড়া গোপন রাখা যায়। এই জমকালো অনুষ্ঠানের পেছনে রয়েছে চীনের গভীর অভ্যন্তরীণ সমস্যা। দেশটি বর্তমানে মন্থর অর্থনীতি, যুব বেকারত্ব এবং হাউজিং সেক্টরের ধ্বংসের মুখে পড়েছে। ট্রাম্পের শুল্ক নীতি চীনা কারখানার উৎপাদনকে ক্ষতিগ্রস্ত করেছে। বিশ্লেষকরা বলছেন শি জিনপিং এখন অর্থনৈতিক সুবিধার পরিবর্তে জাতীয়তাবাদী কারণে তার শাসনের ন্যায্যতা খুঁজছেন। পারফরমেন্স লেজিটিমেসি বা পার্টির শাসনের অধিকারে নতুন উৎস খুঁজে নিতে হচ্ছে।
বেইজিং এর প্রস্তুতি আসলে কমিউনিস্ট পার্টির একটি বিশাল শহরের উপর নিয়ন্ত্রণের প্রমাণ। বিমানবন্দরে স্ক্যানার বসানো হয়েছে কিছু অফিস ভবনের প্রবেশদ্বারে, সব ড্রোন নিষিদ্ধ এবং আন্তর্জাতিক সাংবাদিকদের বাড়িতে গিয়ে বারবার দেখা করা হয়েছে। 2022 সালে যখন শি তার তৃতীয় মেয়াদের জন্য নির্বাচিত হন, একজন বিক্ষোভকারী একটি প্রধান হাইওয়ে সেতুর উপর ব্যানার উন্মোচন করে শি এর পদত্যাগ দাবি করেছিলেন। তাকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হয় এবং আজও তার হদিস জানা যায়নি। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই এত কঠোর নিরাপত্তা ব্যবস্থা। চীনের জন্য এই প্যারেড কেবল সামরিক শক্তির প্রদর্শন নয়, বরং একটি নতুন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত, যা আমেরিকার নেতৃত্বাধীন আন্তর্জাতিক ব্যবস্থার বিকল্প হতে পারে। শি জিনপিং চীনকে পোস্ট ইউএস আন্তর্জাতিক ব্যবস্থার অভিভাবক হিসেবে প্রতিষ্ঠা করতে চান। প্যারেডে নতুন প্রজন্মের পারমাণবিক অস্ত্র, হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র এবং মানবহীন ড্রোন প্রদর্শিত হবে বলে আশা করা হচ্ছে। সামরিক বিশ্লেষকরা বলছেন এই অস্ত্রসমূহ চীন যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির ভারসাম্য সমান করতে সাহায্য করবে। যদিও সরকার জাতীয়তাবাদী আবেগ জাগানোর চেষ্টা করছে, সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। জিও প্ল্যাটফর্মে একটি জনপ্রিয় মন্তব্য, যা পরে মুছে ফেলা হয়েছে, সেখানে সরকারকে প্যারেডে কম অর্থ খরচ করে জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে মনোযোগ দিতে অনুরোধ করা হয়েছিল। শি জিনপিংয়ের এই মহামুহূর্ত শুধু চীনের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের প্রমাণ নয়, বরং বিশ্ব রাজনীতিতে একটি নতুন শক্তি কাঠামোর সূচনাও। পুতিন এবং কিম জং উনের উপস্থিতি পশ্চিমা বিশ্বের কাছে একটি স্পষ্ট বার্তা পাঠাচ্ছে যে বিকল্প শক্তি জোট গড়ে উঠেছে, তবে অভ্যন্তরীণ অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং জনগণের ক্রমবর্ধমান অসন্তোষের মুখে শি জিনপিংয়ের এই জাঁকজমক কতটা টেকসই হবে সেটাই এখন বড় প্রশ্ন। আমেরিকানই মনে করেন ইসরায়েল গণহত্যা করছে। সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে যে আমেরিকার অর্ধেক ভোটার বিশ্বাস করেন যে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে এবং 10 জনের মধ্যে 6 জন ইসরায়েলের প্রতি আরো সামরিক সহায়তার বিরোধী। কুইনিপিয়াক ইউনিভার্সিটির জরিপে 60% আমেরিকান ইসরায়েলে অস্ত্র পাঠানোর বিরোধিতা করেছেন, যা নভেম্বর 2023 সাল থেকে সর্বোচ্চ বিরোধিতা। আমেরিকা ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক সহায়তাকারী। ইসরায়েল এখন পর্যন্ত $175 বিলিয়ন আমেরিকান সাহায্য পেয়েছে। প্রতি বছর $3.8 বিলিয়ন সামরিক সাহায্য পায় এবং অক্টোবর 2023 সালের পর থেকে অতিরিক্ত $17.9 বিলিয়ন পেয়েছে। ইসরায়েলের মোট প্রতিরক্ষা বাজেটের 20%, আইডিএফ বাজেটের 40% এবং অস্ত্র ক্রয়ের প্রায় পুরো বাজেটই আমেরিকান সাহায্যের উপর নির্ভরশীল। ইসরায়েলি রাজনীতিবিদ ওরি বুলবার্গের মতে পশ্চিমা রাষ্ট্রগুলো যারা আগে ইসরায়েলকে সমর্থন করত এখন অসহায় বোধ করছে এবং ইসরায়েলের পতন কামনা করছে। এমনকি জার্মানিও যাদের যুদ্ধ পরবর্তী বন্ধন ইসরায়েলের সাথে ছিল সেটা আমেরিকা ছাড়া টিকবে না। তিনি বলেন আমেরিকার সমর্থন শেষ হলে সবাই দ্রুত ইসরায়েলের বিপক্ষে যাবে, যদিও কেউ প্রথম হতে চাইবে না। রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউটের সিনিয়র ফেলো এইচ এ হেলিয়ার বলেছেন আমেরিকাকে সমীকরণ থেকে বাদ দিলে প্রকৃতপক্ষে সমাধানের সবচেয়ে বড় একক বাধা দূর হয়ে যাবে। ইসরায়েল এক ধাপ দূরে আক্রান্ত হওয়ার এই ধারণা সত্য নয় এবং অনেকের যুক্তি অনুযায়ী দশকের পর দশক ধরেই এটি সত্য নয়। প্রতিরক্ষা বিশ্লেষক হামজা আক্তার বলেছেন আমেরিকা অদৃশ্য হয়ে গেলে ইসরায়েল প্রায় 1 বছর গাজায় যুদ্ধ চালিয়ে যেতে পারবে, কিন্তু এর অগ্রাধিকার পরিবর্তিত হবে কারণ এটি উল্লেখযোগ্যভাবে আরো দুর্বল হয়ে পড়বে। তিনি আরো বলেন আয়রন ডোম এবং অ্যারো সিস্টেমের মতো প্রতিরক্ষা ব্যবস্থা যা আংশিকভাবে আমেরিকা অর্থায়ন করে সেগুলো হারিয়ে ইসরায়েল আক্রমণের জন্য অনেক বেশি উন্মুক্ত হয়ে পড়বে। প্রাক্তন ইসরায়েলি সরকারি উপদেষ্টা ডেনিয়েল লেভি বলেছেন কেন্দ্রীয় ব্যাংক এবং সেনাবাহিনী প্রায় তৎক্ষণাৎ বুঝবে যে তাদের কাছে যুদ্ধ চালিয়ে যাওয়ার অস্ত্র বা অর্থ নেই। এরপর অন্যান্য রাষ্ট্র আঞ্চলিক ও পশ্চিমাভাবে যা করে তার উপর নির্ভর করে যুদ্ধ রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে অটেকসই হয়ে যাবে। বিশেষজ্ঞদের মতে আমেরিকান সাহায্য বন্ধ হলেও নেতানিয়াহু ক্ষমতায় টিকে যেতে পারেন। তিনি এটা বলতে পারেন যে আমরা গাজায় আক্রমণ করেছিলাম যাতে আমাদের কখনো অন্য রাষ্ট্রের উপর নির্ভরশীল না হতে হয়। আমেরিকান জনমতের পরিবর্তন এবং বিশেষজ্ঞ মূল্যায়ন স্পষ্ট করছে যে ইসরায়েলের আমেরিকান সহায়তার উপর নির্ভরতা অস্তিত্বগত। আমেরিকান সাহায্য বন্ধ হলে ইসরায়েল তার বর্তমান নীতি চালিয়ে যেতে পারবে না এবং দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনের মতো আন্তর্জাতিক বয়কটের মুখে পড়বে। এই পরিস্থিতিতে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্বের সমাপ্তি এবং ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠার পথ উন্মুক্ত হতে পারে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।